তারেক রহমান আসবেন, এর জন্য তার সোনার ছেলেরা গত এক সপ্তাহের বেশি সারা দেশে নাকি চাঁদাবাজি করেছেন, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম। এবং সোনার ছেলেদের এই চাঁদাবাজির হাত থেকে ভাঙড়ি ব্যবসায়ী, ভ্যান চালক এরাও নাকি রক্ষা পায়নি, এবং কোথাও কোথাও চাঁদা দিতে রাজি না হয় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের খবর এসেছে। তো নেতা আসবেন, এই উপলক্ষে তার সৈন্য সামন্ত বাহিনী সারা দেশে শত শত কোটি টাকার চাঁদাবাজি করেছেন। এই বাস্তবতায় নেতা এসেছেন। যারা তারেক রহমানের রাজনীতির সাথে জড়িত, জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের সাথে জড়িত কিংবা অনুসারী, তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি বিশাল ব্যাপার। এবং তারেক রহমান এই যে দেশে ফিরেছেন, এটি তাদের জন্য অবশ্যই ইমোশনালও একটা ব্যাপার। আমি তারেক রহমানের ভক্ত অনুসারীদের আবেগের প্রতি শ্রদ্ধা রেখেই আমার কথাগুলো বলতে চাই। এই যে তারেক রহমান ফিরলেন, 17 বছরের দীর্ঘ নির্বাসন শেষে লন্ডন থেকে ঢাকায় ফিরলেন, এবং তিনি ফিরে কি একদম একদম নতুন এক তারেক রহমান হয়ে গেলেন। রাজনীতিবিদ তারেক রহমানকে আমি যখন ইভালুয়েট করব বা তার সম্পর্কে আমি যখন কথা বলবো, তখন আমি তার রাজনৈতিক ইতিহাস তো ভুলে যাব না, রাজনৈতিক অতীতটা তো ভুলে যাব না। শুধুমাত্র ব্যক্তি রাজনীতিবিদ তারেক রহমানের রাজনৈতিক ইতিহাস নয়, আমি বরং তার দলের রাজনৈতিক ইতিহাসটাও একটু উল্টে পাল্টে দেখতে চাই। তার বাবা জিয়াউর রহমান, তিনি 1975 সালে বঙ্গবন্ধুকে প্রায় পরিবারের সকল সদস্য সহ হত্যা করবার পরের যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, সেখানে তিনি লাইমলাইটে আসেন এবং কর্নেল তাহেরের সাথে বলা যায় এক ধরনের বেইমানি করেই তিনি ক্ষমতা নেন। এবং সেই 75 সালের বিশেষ করে নভেম্বরের সেই ইতিহাস, রক্তাক্ত ইতিহাস, সেই রক্তের উপরেই ভর করে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতার শীর্ষে আসেন। তারপরে তিনি একটি দল গঠন করেন। সেই দলটি তিনি গঠন করেছিলেন মুসলিম লীগ, রাজাকার, আত্মগোপনকারী জামাত এবং নানান দল ছুটদের নিয়ে। রাজনীতিকে তিনি কোরবানির হাট বানিয়েছিলেন এবং নেতাদের কোরবানির পশুর মতো কেনা বেচা করে তিনি তার রাজনৈতিক দলটি গড়েছিলেন, এবং তিনি তখন নিজে ক্যান্টনমেন্ট থেকে এই দলটি গঠন করেছিলেন। তো সেই দল বিএনপি, এই ইতিহাসটা আমি ভুলে যাব না। জিয়াউর রহমান নিহত হলেন, তারপরে রাজনীতিতে এলেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন রাজপথে ছিলেন, কিন্তু ক্ষমতায় গিয়ে তিনি যুদ্ধ অপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল এবং জামাত তাদের সহযোগী ছিল, সেই সময়টা কিন্তু আমরা ভুলে যাব না। আজকে যখন তারেক রহমানের রাজনৈতিক অবস্থান নিয়ে, তার ভবিষ্যৎ প্ল্যান নিয়ে আমরা কথা বলবো, তখন এই অতীতটা আমাদের মনে রাখতে হবে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান দেখেছি। বাংলা ভাই আরো অনেককে দেখেছি। তখন শায়েক আব্দুর রহমান, সেই 63টা জেলায় আগস্ট মাসে একই দিনে বোমাবাজি হতে দেখেছি। যখন 1996 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যার বিচার করলো এবং বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক হত্যার একটা বিচারিক প্রক্রিয়া শুরু হলো, তখন আমরা ভেবেছিলাম যে রাজনীতির এই খুনোখুনি হানাহানি বাদ দিয়ে হয়তো ভবিষ্যতে একটা ইনক্লুসিভ পলিটিক্সের ধারার সূচনা হবে, যে সরকার থাকুক, বিরোধী দল থাকুক, রাজনীতি থাকবে। কিন্তু 2004 সালের আগস্ট মাসে 21শে আগস্ট এই তারেক রহমান গ্রেনেড হামলার মধ্য দিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। এবং সেই যে রাজনীতিতে একটি বিভাজন তৈরি হয়েছিল, সেই বিভাজনটা কিন্তু আর এক করা যায়নি। তারেক রহমান হাওয়া ভবন তৈরি করেছিলেন। সেই হাওয়া ভবন ছিল বাংলাদেশের সরকারের প্যারালাল একটা সরকার, যেখান থেকে সমস্ত রাষ্ট্রীয় পর্যায়ের দুর্নীতি, টেন্ডার, ব্যবসা, অনেক সন্ত্রাস, এগুলো নিয়ন্ত্রণ করা হতো।
2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়নি, কিন্তু তারা বিভিন্ন স্থানে খাম্বা বসিয়েছিলেন, যে কারণে তারেক রহমানের আরেক নাম ছিল খাম্বা তারেক, এবং এই কাজে তার সহযোগী ছিল খাম্বা মামুন। এই অতীত কি আমরা ভুলে যাব আজকে যখন তারেক রহমানের এই দেশে ফেরা নিয়ে কথা বলবো? তারেক রহমানের এই যে রাজনৈতিক অতীত, এটি অনেক দীর্ঘ, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সংক্ষেপে বললাম, তার অতীত কিন্তু কালিমা লিপ্ত। সন্ত্রাসে, দুর্নীতিতে, জঙ্গিবাদের উত্থানে, যুদ্ধ অপরাধীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নানানভাবে তিনি এইসব বিতর্কের সাথে ছিলেন। আন্তর্জাতিক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সাথে তার সম্পর্কের কথা শোনা যায়। বাংলাদেশে সেই সময়ে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের অভয়ারণ্য হয়েছিল। 10 ট্রাক অস্ত্র যারা উলফা এনেছিল ভারতের বিরুদ্ধে যুদ্ধে কাজে লাগানোর জন্য, সেটি ধরা পড়েছিল। সেরকম অনেক ঘটনা আছে। তারপরে 1/11-এ কারাবরণ করার পরে, নির্যাতিত হবার পরে মুচলেকা দিয়ে তারেক রহমান লন্ডনে চলে গিয়েছিলেন, এবং তারেক রহমানের বিরুদ্ধে আমেরিকার FBI প্রতিনিধি এসে বাংলাদেশে সাক্ষী দিয়েছে তাদের দুর্নীতির বিরুদ্ধে। তারেক রহমান যখন লন্ডন যাচ্ছিলেন তখন তাকে USA তে যেতে দেওয়া হয়নি, কারণ ভিসা দেওয়া হবে না, এবং USA তে তার ভিসা দেওয়ার ব্যাপারে নেগেটিভ রিকমেন্ডেশনও ছিল সেই সময় মার্কিন রাষ্ট্রদূত যিনি ঢাকায় ছিলেন। তারপর তো 17 বছর তিনি মূলত ভার্চুয়ালি বাংলাদেশে রাজনীতিতে ছিলেন, একসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হলেন। তো আজকে তিনি যখন ফিরে এসেছেন, তার বক্তৃতাটা আমি মনোযোগ দিয়ে কয়েকবার শুনেছি। এই সমাবেশে লোক সংখ্যা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। শুনেছিলাম 50 লাখ লোক হবে, পরে ভিডিওতে দেখলাম, লোকজনের কাছে শুনলাম এত লোক হয়নি। সেখানে 5 লাখ লোক হলো না 10 লাখ লোক হলো, সেটা নিয়ে অবশ্য আমার তেমন মাথা ব্যথা নেই। অনেকেই তুলনা করার চেষ্টা করেছেন যে ওসমান গনির জানাজায় বেশি লোক হয়েছে না আজকে তারেক রহমানের এই সম্বর্ধনায় বেশি লোক হয়েছে। এই তুলনাটা আসলে খুবই অপ্রয়োজনীয়, এটা আদৌ দরকার নেই। কিন্তু তারেক রহমান বলেছেন যে আজকে সময় এসেছে সবাই মিলে দেশের জন্য কাজ করবার। তিনি যখন এই কথাটা বলছেন তখন বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হবার কথা। সেই নির্বাচনে কমপক্ষে 40% ভোটারের সমর্থন পুষ্ট আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। তার মানে আপনি একটা নির্বাচন করবেন যে নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা নাই, আওয়ামী লীগ বাদ। তার মানে আপনি 40 to 50% ভোটারদের বাদ দিচ্ছেন। তাহলে আপনি সবাইকে নিয়ে কিভাবে দেশ গড়বেন? আপনি তো যেটা বলছেন, বাস্তবে যেটা বলছেন, সেটা তো আমরা রিফ্লেকশন দেখছি না। আপনি 3 বার বলেছেন আমরা দেশের জন্য শান্তি চাই, অথচ গত 16 মাসে বাংলাদেশে সংগঠিত যত সন্ত্রাস, যত চাঁদাবাজি, যত খুন, যত ধর্ষণ, যত রাহাজানি, এর কত শতাংশ আপনার দলের নেতাকর্মীরা করেছে? একদম কম করে হলেও 70 থেকে 80% অপরাধের সাথে আপনার দলের নেতাকর্মীরা জড়িত ছিল। এই যে তৃণমূল পর্যায়ে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীর প্রতি যে নির্যাতনটা হয়েছে, এটা মূলত প্রধানত বিএনপি করেছে। আপনি দেশে শান্তি চান, কিন্তু আপনি যে সৈন্য সামন্ত বাহিনীর উপরে নির্ভর করে আপনার দল চালাবেন, তাদের একদম 16 মাসের অতীত তো আপনার এই কথাকে সমর্থন করে না। বাংলাদেশে এই 16 মাসে ইনুস্ত জঙ্গিবাদের একদম উর্বর ভূমি করে ফেলেছে। এই জঙ্গিরা প্রকাশ্যে ISIS এর পতাকা নিয়ে ঘোরে। এই যে মধুর ক্যান্টিনে একটা ভিডিও দেখলাম, একজন জঙ্গি এসে টেবিল চেয়ার ভাঙচুর করছে। এই বাংলাদেশে আপনি বলছেন যে ঘর থেকে সবাই নিরাপদে বেরোবে, সেই বাংলাদেশটা এখন নেই। এখন তো সন্ধ্যার পরে মেয়েরা ঘর থেকে বেরোতে ভয় পায়। আপনি অনেক কথা বলেছেন, বক্তৃতায় সুন্দর কথা বলাই যায়, একটা সুন্দর স্ক্রিপ্ট নিয়ে প্রিপারেশন নিয়ে বলা যায়, কিন্তু যে বাস্তবতা আপনি বাংলাদেশে ঢুকলেন, সেখানে আপনার কথাগুলো বাস্তবায়িত হবে কিনা, এই প্রশ্নগুলো আমরা করতে চাই। এই কারণেই করতে চাই যে আমরা তাহলে দেখব যে আপনি আজকের বক্তৃতায় যেটা বললেন সেটা আসলে কতখানি আপনি করবেন, আর আপনি আসলেই করতে পারবেন কিনা, এই সংখ্যাটার কথাও আমরা জানিয়ে রাখতে চাই।
তো রাজনীতি এখন একটা জায়গায় পৌঁছেছে। প্রথমত হলো যে দেশকে যদি আসলেই সবাই মিলে শান্তিপূর্ণভাবে চালাতে চায়, তাহলে একটা ইনক্লুসিভ নির্বাচনের কোনো বিকল্প নেই। যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন করা হয়, সেই নির্বাচন অবশ্যই বিতর্কিত হতে বাধ্য, এবং একটি বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবেন তারা যে খুব শান্তিতে দেশ চালাতে পারবেন সেটা কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে না। আজকের বক্তৃতায় তারেক রহমান নির্বাচন নিয়ে তেমন কিছু কথা বলেননি, কিন্তু ভোট টোট চাননি, হয়তো পরে চাইবেন। তার আজকের বক্তৃতা অনেকটা মনে হচ্ছিল তিনি বোধহয় অলরেডি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই গেছে। যাই হোক, সেটা নিয়ে কথা বলতে চাই না। শেষে আমি আশাবাদী হবার পাশাপাশি আমার শঙ্কাটাও জানিয়ে রাখতে চাই, কারণ যে রাজনীতিকে তিনি ধারণ করেন, বাংলাদেশে অ্যান্টি আওয়ামী লীগ এবং অনেকটাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যে রাজনৈতিক ধারাটা, সেই রাজনৈতিক ধারার নেতৃত্বে থেকে তার পক্ষে সবাইকে নিয়ে এই অসাম্প্রদায়িক বাংলাদেশ, তার কথায় তিনি হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান সবার কথা বলেছেন, পাহাড় সমতল, এই যে এত এত মূল্যবান কথা বলেছেন যা তার রাজনৈতিক ধারার সাথে মেলে না। 17 বছর বিদেশে থেকে তিনি অনেক কিছু দেখেছেন, অনেক কিছু শিখেছেন নিশ্চয়ই। তো এখন আমরা দেখব, অযথা তর্ক বিতর্ক করে লাভ নেই। টাইম উইল গিভ আস অল দ্য আনসার্স। আরেকটা কথা খুব চলছে যে তারেক রহমান ভারতের ক্লিয়ারেন্স পেয়েছেন বলে আসছেন, এতদিন ভারতের ক্লিয়ারেন্স পাননি, তাই নাকি তিনি আসেননি। আবার সম্প্রতি শুনছি যে রাশিয়ার ক্লিয়ারেন্স এর সাথে ইনভলভ। রাশিয়ার পুতিন তুরস্কের এরদোয়ানকে কনভিন্স করেছেন, ফলশ্রুতিতে তুরস্কের অনেকেই ফিরে গেছে বাংলাদেশ ছেড়ে, এবং তার মানে কি ভারত, রাশিয়া, পার্সিয়ালি তুরস্ক, এই সব জায়গাতে ক্লিয়ারেন্স নিয়ে তারেক রহমান ফিরেছে। আমার মনে হয় না এত এত কিছু ঘটেছে। তারেক রহমান বাংলাদেশে আসবেন কি আসবেন না এটা নিয়ে ভারতের তো কিছু বলবার নেই। ভারত শুধু দেখবেন যে তারেক রহমান এসে ভারত বিরোধী এমন কিছু করেন কিনা যেটা ভারতের অখণ্ডতার প্রতি হুমকি স্বরূপ, সেটা যে কোনো দেশ হলেই দেখত। সুতরাং তারেক রহমানকে যারা ফিরিয়েছে তারা আসলে ইনুসকেও বসিয়েছিল। ইনুস এমন ভাবে ব্যর্থ হচ্ছে, এটা তার গডফাদাররাও কখনো ভাবেননি। ইনুসের এই ব্যর্থতায় একটা মলম লাগানোর জন্যই তারেক রহমানকে তাড়াহুড়া করে ফেরানো হয়েছে। সুতরাং যারা বলছেন যে ভারত ফিরিয়েছে, আমি অন্তত তাদের সাথে একমত নই। রাজনীতি এত সিম্পল গেম নয়।